হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো এলআরএনআর ক্লাসেস, সঙ্গে আমি সুকান্ত। আজকে আমি তোমাদের ক্লাস 6-এর আমাদের পরিবেশ এই বইটির চ্যাপ্টার নাম্বার 2 আমাদের চারপাশের ঘটনাসমূহ, এই চ্যাপ্টারটি আজকে আমি তোমাদের পড়াবো। তাহলে এসো শুরু করা যাক। তো এই চ্যাপ্টারের হেডিংটা বা তার অর্থটা আমরা আগে প্রথম বুঝে নিই, তারপর আমরা এর আলোচ্য বিষয় এইগুলোতে ঢুকবো। প্রথমে দেখো, আমাদের চারপাশের ঘটনাসমূহ মানে আমরা স্বচক্ষে যা কিছু প্রতিদিন দেখছি সেই ঘটনাগুলোকে এই চ্যাপ্টারে বিশ্লেষণ করা হবে, ব্যাখ্যা করা হবে, কি পরিবর্তন ঘটছে সেটা দেখা হবে। প্রথমেই আমি একমুখী ঘটনা বা পরিবর্তনের কথা বলেছি, তারপরে আমি উভমুখী ঘটনা বা পরিবর্তনের কথা বলেছি। প্রথমেই তোমাদের এই দুটো আছে এবং এই দুটোকে বোঝা খুবই দরকার, না হলে এর যে অনুশীলনী রয়েছে সেটা তোমরা বুঝতে পারবে না। প্রথমে দেখো, একমুখী ঘটনা বলতে কি বোঝো, উদাহরণ দাও। একমুখী ঘটনাটা প্রথমে বুঝে নাও, তারপরে উভমুখী ঘটনাটা আমি বলবো। একমুখী ঘটনা কি? ধরো কোনো পরিবর্তন বা ঘটনা কোনো বস্তু বা পদার্থে ঘটল, এরপর যে পরিবর্তনটা আমরা দেখতে পেলাম সেটা আর রিপিটেশন ঘটছে না বা সেটা আর আগের অবস্থায় ফিরে আসছে না, তখন সেটা একমুখী ঘটনা। একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে জিনিসটা। যদি আমরা চিনিকে গরম করি তাহলে কি পাবো? একটা লিকুইড ভার্সন পাবো। ওইটাকে কি আমরা আর চিনিতে রূপান্তর করতে পারবো, হ্যাঁ কি না? যদি আমরা ওই জায়গা থেকে সেটাকে চিনিতে রূপান্তর করতে পারি তাহলে সেটা একমুখী পরিবর্তন নয়, উভমুখী পরিবর্তন। কিন্তু যদি আমরা ওই পরিবর্তন থেকে আগের অবস্থায় ফিরে আসতে না পারি তাহলে সেটা একমুখী পরিবর্তন। আর একবার আমি সংক্ষেপে বলে দিই। ধরো কোনো ঘটনা বা পরিবর্তন কোনো বস্তু বা পদার্থের মধ্যে ঘটলো, সাপোজ ওই চিনিটার মধ্যে ঘটলো। ওকে তাপ দিলাম, ও এরপর গলে গেল। এরপর বলছে যে ওই পরিবর্তনটা আর আগের অবস্থায় ফিরে আসতে পারবে না, তার মানে ওই চিনির জলীয় দ্রবণটা থেকে আর চিনি হবে না। এটা হচ্ছে একমুখী পরিবর্তন। এরপর উভমুখী ঘটনা বা পরিবর্তন বলতে কি বোঝো? ধরো কোনো ঘটনা বা পরিবর্তন কোনো বস্তু বা পদার্থে ঘটল, এরপর যে পরিবর্তনটা আমরা দেখতে পাবো সেই পরিবর্তন থেকে যদি আমরা আগের অবস্থায় ফিরে আসতে পারি তাহলে সেই পরিবর্তন বা ঘটনাটাকে আমরা উভমুখী ঘটনা বা পরিবর্তন বলবো। উদাহরণটা খুব ভালোভাবে বুঝবে। ধরো আমরা মোমবাতিকে জ্বালালাম, মোমবাতিটা একটা নির্দিষ্ট হারে সময়ের ব্যবধানে সেটা গলতে শুরু হলো। এরপর একদম শেষ পর্যায়ে যখন মোমবাতির গলন শেষ হয়ে যাবে, ঠিক তারপর আমরা কি দেখব? যে ওই একটা পরিবর্তন মোমবাতির মধ্যে ঘটেছে। সেটা কি না, ওই মোমবাতিটা গলে গিয়ে তার যে অবশিষ্টাংশ সেটা নিচে পড়ে রয়েছে। এরপর আমাদের যে সংজ্ঞাতে যেটা বলা রয়েছে যে যে পরিবর্তনটা ঘটলো ওই পরিবর্তন থেকে আমরা আগের অবস্থায় ফিরে আসতে পারি কি না। এক্ষেত্রে আমরা দেখব যে আগের অবস্থায় ফিরে আসতে পারবো কি না। তার মানে ওই যে অংশটা পড়ে রয়েছে নিচেতে, ওইটা কি আবার মোমবাতিতে রূপান্তর করা যাবে, হ্যাঁ কি না? অবশ্যই যাবে, কারণ ওইটাকেই আমরা আবার কোনো একটা স্ট্রাকচারে ফেলে সেটা থেকে মোমবাতি তৈরি করতে পারি। তাহলে ওই ঘটনাটা উভমুখী ঘটনা। আর একটা উদাহরণ দিই। উদাহরণটা ধরো বরফ। বরফকে আমরা গলালাম, তৈরি হলো জল। তার মানে কোনো একটা ঘটনা বা পরিবর্তন কোনো একটা বস্তু বা পদার্থের মধ্যে ঘটলো। সাপোজ ওই বরফটার মধ্যে ঘটলো, বাইরে থেকে তাপ প্রয়োগ করলাম, বরফটা গলে জলে পরিণত হয়ে গেল। এরপর যে পরিবর্তনটা আমরা দেখতে পেলাম সেটা থেকে কি আমরা আগের অবস্থায় ফিরে আসতে পারছি, হ্যাঁ কি না? অবশ্যই হ্যাঁ। তার মানে কি ওই জলটাকে আবার অনেক কম তাপমাত্রায় যদি আমরা রাখি তাহলে সেটা
বরফে পরিণত হবে। আগের অবস্থায় ফিরে এলো কি না? এলো। তার মানে সেটা হচ্ছে উভমুখী ঘটনা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো দুটো ঘটনা। এরপরের যে অনুশীলনীটা রয়েছে এদিকে দেখো, কি ঘটনা ঘটলো, আগের অবস্থায় ফিরে পাওয়া যায় না যায় না, তার মানে উভমুখী পরিবর্তন না একমুখী পরিবর্তন। চারখানা লিখেছি, কি কি ভালো করে বুঝবে। প্রথম হচ্ছে গরমকালে রোদে রাস্তার পিচ গলে গেলে। যদি গরমকালে রোদের তাপে রাস্তার পিচ গলে যায় তাহলে সেটা কি পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে? হ্যাঁ কি না? হ্যাঁ, অবশ্যই হ্যাঁ। হ্যাঁ যদি হয় তাহলে সেটা উভমুখী পরিবর্তন, তার মানে পূর্বের অবস্থায় ফিরে এলো। চাল ফুটিয়ে ভাত রান্না করা হলে, যদি আমরা চালকে ফুটিয়ে ভাত রান্না করি তাহলে সেই ভাত থেকে আবার কি চালে আসতে পারবো? উত্তর হচ্ছে না, তার মানে এটা হচ্ছে একমুখী পরিবর্তন। একমুখী পরিবর্তনে আমি কি বলেছি বারবার, যে আগের অবস্থায় ফিরে আসা যাবে না। তার মানে চাল থেকে ভাত হলো, ভাত থেকে কি আমরা চাল পাবো না, তাহলে এটা হচ্ছে একমুখী পরিবর্তন। এরপরে দেখো মোমবাতি গলনে, যদি ওই উদাহরণ দিয়ে আমি কিছুক্ষণ আগেই বোঝালাম, যদি মোমবাতিকে গলায় তাহলে মোমবাতির যে অবশিষ্টাংশ সেটা থেকে কি আমরা আবার মোমবাতি জ্বালাতে পারবো বা মোমবাতি তৈরি করতে পারবো? হ্যাঁ, উত্তর হচ্ছে হ্যাঁ, তাহলে এটা হচ্ছে উভমুখী পরিবর্তন। এরপরে লাস্ট হচ্ছে বরফ গলে জল যদি হয়, কিছুক্ষণ আগেই বোঝালাম উদাহরণটা, বরফ থেকে আমরা তাপ প্রয়োগ করে জলে রূপান্তর করলাম। ঠিক একইভাবে আমরা সেই জল থেকে বরফেও আসতে পারবো, মানে আগের অবস্থায় আসতে পারবো, তার মানে এটা হ্যাঁ হবে, উভমুখী পরিবর্তন। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই দুটো কনসেপ্ট। এবার দেখো জলচক্র কি। বারবার আমি কোনো না কোনো ক্লাস পড়াতে গিয়ে, কোনো না কোনো চ্যাপ্টার পড়াতে গিয়ে জলচক্র বারংবার বলেছি। আশা করি এটা তোমরা বুঝতে পারবে। আমি আর একবার জাস্ট রিকল করে দিচ্ছি। জলচক্র কি? জলচক্র কি, গ্রীষ্মকালে প্রচণ্ড তাপে, সূর্যের তাপে কি হয় না, কোনো জলাশয় বা সমুদ্র বা নদী বা খাল, এর যে জল সেটা কি হয়, প্রচণ্ড তাপে উত্তপ্ত হয়ে হালকা হয়ে সেটা ওপর দিকে উঠতে থাকে। এবার বলো ওপর দিকে কেন উঠছে? কারণ একটাই, যে ওই উষ্ণ বায়ু হালকা হয়ে সব সময় উপর দিকেই ওঠে, কারণ ওই হালকা বায়ু বাতাসের থেকে হালকা, তাই উপর দিকে উঠছে। এবার সে যে রূপে ওপর দিকে উঠবে সেটা হচ্ছে জলীয় বাষ্প রূপে। একটা উদাহরণ দিই, ধরো প্রেসার কুকার, তোমরা সবাই দেখেছো। প্রেসার কুকারে আমরা কিছু ধরো ভাত রান্না করছি, তাহলে কি হয়, নিচ থেকে তাপ প্রয়োগ করছি, ওপর থেকে বাষ্প উড়ে উড়ে ওপর দিকে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ ওই একটাই, তাপ প্রয়োগ করলে কোনো একটা জলের অংশ সেটা কি হয়, প্রথমে উষ্ণ হয়, তারপরে হালকা হয়, হালকা হওয়ার দরুন সে বাতাসের থেকে হালকা, আর তার জন্য সে ওপর দিকে উঠতে থাকে। ফর্মটা কি, জলীয় বাষ্প, কারণ তোমরা দেখতে পাও ওখানে একটা জলীয় বাষ্পের আকারে ওপর দিকে ওঠে। তাহলে এটা হচ্ছে ব্যাপার, জলীয় বাষ্প আকারে ওই উষ্ণ হালকা বায়ুটা ওপর দিকে উঠতে থাকলো। এরপর আরও একটা কনসেপ্ট বারবার আমি তোমাদেরকে বোঝাই যে কোনো জায়গায় পড়াতে গিয়ে, সেটা হলো ভূপৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায় তত উষ্ণতা কমতে থাকে। এখানেও তার অন্যথা নয়, যেহেতু ওই উষ্ণ হালকা বায়ু জলীয় বাষ্প রূপে ওপর দিকে উঠছে, তাই একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে সেই জলীয় বাষ্প তৈরি হবে জলকণায়। এবার এই জলকণা আরও কিছুটা ওপরে উঠে উষ্ণতা কম থাকার দরুন সেখানে তৈরি হবে বরফকণা। ঠিক তার আগের পর্যায়ে আরেকটা ঘটনা ঘটবে, সেটা হলো মেঘ তৈরি হবে। কিভাবে মেঘ তৈরি হবে? ওই বায়ুমণ্ডলে অবস্থানকারী ধূলিকণা, বিভিন্ন অ্যারোজল, তার সাথে মিলিত হবে জলকণা। এই দুটো তিনটে জিনিস মিলিত হয়ে জলকণার পরের স্টেপে তৈরি হবে মেঘ। আর ওই মেঘ আরও কিছুটা ওপরে গিয়ে উষ্ণতা কম থাকার দরুন সেখানে ওটা তৈরি হবে বরফকণায়। এবার তোমরা বলবে স্যার বরফকণা তো বাতাসের তুলনায় অনেকাংশে ভারী, তাহলে সে কি ওপরে আর থাকতে পারবে? উত্তর হচ্ছে না, সে আর ওপরে থাকতে পারবে না, কারণ সে এখন বরফকণায় পরিণত হয়েছে, যেটা কিনা
বাতাসের তুলনায় অনেক গুণে ভারী। ঠিক তার জন্য সেই বরফকণা মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে ক্ষয়ে ক্ষয়ে নেমে আসবে। এরপর যখন বিভিন্ন স্তর পেরিয়ে নিচের দিকে নামবে, তো ওটা একটা ঘর্ষণজনিত কারণে শেষ পর্যায়ে এসে জলকণা রূপে আমরা দেখতে পাই, তাই কি না? তাহলে এই যে জলচক্র, এটাই হলো সেই আমাদের জলের চক্রাকার একটা অবস্থান। আবার সেই জল সমুদ্রে বা নদীতে বা জলাশয়ে এসে পড়বে, সেই জলে সূর্যের তাপে উষ্ণ হালকা জলীয় বাষ্প উপর দিকে উঠবে, জলকণা, মেঘ, বরফকণা, সেই বরফকণা মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে নেমে আসবে। এই যে চক্রাকার আবর্তন, এটাই হলো জলচক্র। এটার সাথে এটা রিলেটেড, অবশ্যই এর সাথে রিলেশন আছে। কি রিলেশন? না, উভমুখী পরিবর্তন। মানে কি? বারংবার বলছি পড়ার সময় যে কোনো একটা ঘটনা বা পরিবর্তন যদি কোনো বস্তু বা পদার্থের মধ্যে ঘটে, এরপর যে পরিবর্তনটা আমরা দেখতে পাবো সেটা আগের অবস্থায় ফিরে আসবে। এখানে কি তাই হয়েছে? হ্যাঁ, উত্তর হচ্ছে হ্যাঁ। কারণ আমাদের প্রথম পর্যায়ে পরিবর্তনটা ঘটলো জলের মধ্যে, শেষ পর্যায়ে গিয়ে আমরা আবার জলই পেলাম, তার মানে কি আগের অবস্থায় ফিরে এলাম। তাই জলচক্র হলো একটা উভমুখী পরিবর্তন, এর উদাহরণ। তাহলে এর সাথে রিলেশনটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার দেখো আরও 4টি গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে পর্যাবৃত ঘটনা কি, উদাহরণ দাও। তারপরে হচ্ছে অপর্যাবৃত ঘটনা কি, উদাহরণ দাও। একটার সাথে একটা লিঙ্ক আপ করে পড়তে হবে, যেমন এই দুটো একসাথে পড়তে হবে। এর আগের দুটো পড়ালাম, ওই দুটো একসাথে, আর এই দুটো একসাথে। তাহলে পর্যাবৃত ঘটনা কি, উদাহরণ দাও। এমন কিছু ঘটনা কি হয় না, আবার সেটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে ঘটতে পারে, সেটা হচ্ছে পর্যাবৃত ঘটনা। মানে ধরো কোনো একটা ঘটনা যেটা ঘটার পর আবার কিছু সময়ের ব্যবধানে ঘটতে পারে, সেটা হলো পর্যাবৃত ঘটনা। উদাহরণ যদি দিই, জোয়ার ভাটা। জোয়ার ভাটা একটা ঘটনা, তো এই ঘটনা যখন ঘটলো ঠিক তার কিছু সময় পরে আবার ঘটতে পারে, তাই এটা পর্যাবৃত ঘটনা। এর পরেরটা দেখো, অপর্যাবৃত ঘটনা কি, উদাহরণ দাও। এমন কিছু ঘটনা যা ঘটে যাওয়ার কিছু সময় পরে বা নির্দিষ্ট সময়ের ব্যবধানে আর ঘটবেই না, মানে সিওরিটি যে আর ঘটবেই না এটা, ঠিক আছে? মানে সেটা হচ্ছে অপর্যাবৃত ঘটনা, মানে আমরা জানি না, এটা একটা ব্যাপার। মানে এটা আমরা বলতে পারি যে পর্যাবৃত ঘটনা কি, আমরা জানি যে ওটা ঘটেছে, তার মানে কিছু সময়ের ব্যবধানে আবার ঘটবে। অপর্যাবৃত ঘটনা হলো সেই সমস্ত ঘটনা যা ঘটার পর আবার কবে ঘটবে বা কোন সময়ে ঘটবে সেটা আমরা বলতে পারবো না বা আমরা জানি না। উদাহরণ দিয়ে একটা, ভূমিকম্প। ভূমিকম্প ধরো একটা ঘটনা যেটা ঘটে গেল, এরপর আবার কবে ঘটবে আমরা কি নিশ্চিতভাবে সেটা বলতে পারি? উত্তর হচ্ছে না, তাই ওটা হচ্ছে অপর্যাবৃত ঘটনা। এর অনুশীলনী এদিকে আছে, দেখো কি ঘটনা, সেটা পর্যাবৃত না অপর্যাবৃত এবং সেটা কেন। প্রথম হচ্ছে রাস্তায় গাড়ি আসা যাওয়া। রাস্তায় গাড়ি আসা যাওয়া এটা একটা ঘটনা, এটা ধরো ঘটলো, যেটা আমরা দেখলাম, এরপরে কি সেই ঘটনা আবার ঘটবে? উত্তর হচ্ছে হ্যাঁ, রাস্তা থাকলে গাড়ি আসা যাওয়া করবে, এটা আমরা জানি। তো এটা হচ্ছে পর্যাবৃত ঘটনা, ওকে। এবং কেন? কারণ ওটাই বললাম যে এই ঘটনা আবার ঘটতে পারে, চান্স আছে। এরপর দেখো গাছের পাতা ঝরে পড়া, এটাও পর্যাবৃত। কেন? কারণ আমরা সবাই জানি বছরের একটা নির্দিষ্ট সময় গাছ তার সমস্ত পাতা ঝরিয়ে দেয়, ওকে, তারপর নতুন সবুজ পাতা জন্মায়। তাহলে এটা একটা পর্যাবৃত ঘটনা, মানে যে ঘটনা ঘটে গেছে আবার ঘটতে পারে বা ঘটবে, উদাহরণ পর্যাবৃত ঘটনা। এরপর দেখো জোয়ার ভাটা। তো জোয়ার ভাটা কিছুক্ষণ আগে আলোচনা করলাম পর্যাবৃত ঘটনাটাকে বোঝাতে গিয়ে উদাহরণ হিসাবে, যে জোয়ার ভাটা যে এই ঘটনাটা ঘটে গেল আবার কিছু সময় পরে ঘটতে পারে বা ঘটবে, এটা হচ্ছে পর্যাবৃত।
সাপের খোলস ত্যাগ, সাপ কি একবার খোলস ত্যাগ করে আর কি ত্যাগ করবে না? অবশ্যই করবে। একটা নির্দিষ্ট সময় সাপ তার খোলস ত্যাগ করবে, এটা আমরা সবাই জানি। এটা হলো পর্যাবৃত ঘটনা। সুনামি, সুনামি আর ভূমিকম্প তো প্রায় একই জিনিস, কারণ ভূমিকম্পের প্রভাবে সমুদ্র তটে কি হয় না ওই সুনামি লক্ষ্য করা যায়। তো এই সুনামি বলো বা ভূমিকম্প বলো, এইগুলো একবার ঘটে যাওয়ার পর আবার কবে ঘটবে আমরা কেউই নিশ্চিতভাবে বলতে পারি না, তাই দুটোই হলো অপর্যাবৃত। লিপ ইয়ার, লিপ ইয়ার মানে হচ্ছে 4 বছর অন্তর অন্তর একটা করে দিন ফেব্রুয়ারি মাসে যোগ হয়। এটা তো হবেই, একবার ঘটলো 2020-তে, আবার 2024-এ ঘটলো, ঠিক আছে, আবার ঘটবে 2028-এ। তো এটা তো আমরা সবাই জানি যে যে সমস্ত বছরকে 4 দিয়ে ভাগ করলে মিলে যায় সেই সমস্ত বছর হলো লিপ ইয়ার। তো এই লিপ ইয়ার 4 বছর অন্তর অন্তর দেখতে পাই, বছরের একটা দিন এক্সট্রা হয়ে যায়, ফেব্রুয়ারি মাসে যোগ হয় 29 দিন। তো এটা ঘটবে। আকাশে ধূমকেতু কবে দেখেছো, আবার কবে দেখবে জানো? কেউই বলতে পারবে না, তাই এটা হলো অপর্যাবৃত। ভূমিকম্প তো আমি বললামই। তো এটা হয়ে গেল পর্যাবৃত আর অপর্যাবৃত ঘটনার কনসেপ্ট। এরপর দেখো অভিপ্রেত ঘটনা কি, অনভিপ্রেত ঘটনা কি, উদাহরণ। প্রথম আসছি অভিপ্রেত ঘটনা কি। অভিপ্রেত ঘটনা কি, তাই তো যে সমস্ত ঘটনা পরিবেশ এবং মানুষের পক্ষে ভালো সেগুলো হচ্ছে অভিপ্রেত ঘটনা। উদাহরণ দিই, ধরো গাছ প্রতিনিয়ত জন্মাচ্ছে কোনো একটা জায়গায়, তাহলে সেই জায়গায় অক্সিজেন সরবরাহ বাড়বে, সেই জায়গায় আরও বায়ুমণ্ডলের যে সমস্ত গুরুত্বপূর্ণ অংশ রয়েছে সেগুলো একটা স্টেবল অবস্থায় থাকবে। তাহলে গাছ জন্মানো ভালো, এটা মানুষের পক্ষেও ভালো, পরিবেশের পক্ষেও ভালো। তাই এই ঘটনা হয়ে গেল অভিপ্রেত ঘটনা, কারণ এই ঘটনাটা আমাদের পক্ষে, পরিবেশের পক্ষে আরামদায়ক বা ভালো। এটা হয়ে গেল অভিপ্রেত ঘটনা। অনভিপ্রেত ঘটনা কি, উদাহরণ দাও। এমন কিছু ঘটনা যেটা এটার উল্টো, অভিপ্রেত ঘটনার উল্টো, মানে পরিবেশ তথা মানুষের পক্ষে ক্ষতিকারক, সেগুলো হচ্ছে অনভিপ্রেত ঘটনা। উদাহরণ দিয়ে যদি বলি, এখন যেহেতু শিল্প বাড়ছে, কলকারখানা বাড়ছে, মানুষের বসতি স্থাপনের জায়গার অভাব হচ্ছে, তো তার জন্য প্রতিনিয়ত গাছ কাটা চলছে। এখন আর বেশি বন দেখতে পাবে না, বনেতেও দেখবে বসতি স্থাপন হয়ে গেছে, নতুবা কোনো কলকারখানা স্থাপন হয়ে গেছে। তাহলে সে ওইটার ফুলফিল করার জন্য গাছটাকে কাটা হলো। গাছটা যেহেতু কাটলো, এটা কি পরিবেশ তথা মানুষের পক্ষে ক্ষতিকর হলো না? অবশ্যই ক্ষতিকারক হলো, কারণ এটা অক্সিজেন দেয় আমাদেরকে। এটা আমাদেরকে কি দেয়? এটা আমাদেরকে একটা ছাওয়া দেয় গ্রীষ্মেতে, বা এটা আমাদের বিভিন্ন বায়ুমণ্ডলীয় ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। বন্যা পরিস্থিতি, খরা পরিস্থিতি, এইগুলোর থেকে আমাদেরকে রক্ষা করে। তা এইগুলো যখন কাটা হলো, তো কি হলো? এটা আমাদের পক্ষে তথা পরিবেশের পক্ষে ক্ষতিকর হলো, তাই এটা অনভিপ্রেত ঘটনা। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার দেখো এর অনুশীলনী ঘটনা। ফুল ফোটা, ফুল যদি ফোটে, সেই ফুল আমরা বিভিন্ন কাজে ইউজ করতে পারি, তাই না? বিভিন্ন কাজে, পূজা অর্চনে বা আরও অনেক কিছু কাজে আমরা ইউজ করতে পারি। সেই সমস্ত কাজ তোমরা আরও ভালো বলতে পারবে। তো এটা হচ্ছে অভিপ্রেত ঘটনা। কারণ কি? এই ঘটনা মানুষ তথা পরিবেশের পক্ষে ভালো। আর একটা অভিপ্রেত ঘটনা হলো গাছ জন্মানো। কিছুক্ষণ আগেই আলোচনা করলাম, গাছ জন্মালে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, বন্যা পরিস্থিতি, খরা পরিস্থিতি একটা ভারসাম্য অবস্থায় থাকবে, এইগুলো থেকে আমরা বাঁচতে পারবো। অক্সিজেনের ভারসাম্য থাকবে, প্লাস আমরা গ্রীষ্মেতে ছাওয়া পাবো। তো এটা কাটা হলে এটা কি হবে? এটা গাছ যদি জন্মায় তাহলে এটা অভিপ্রেত ঘটনা হবে না? মানুষের পক্ষে ভালো হবে না? গাছ কাটা, গাছ কাটলে কি হবে? এই সমস্ত জিনিসগুলোর ভারসাম্য কী হবে? বিঘ্নিত হবে। তাই এটা একটা অনভিপ্রেত ঘটনা। পলিথিন ব্যবহার, পলিথিন কী করে? মানে ও নিজে কোনো দিনই বিনষ্ট হয় না, ধ্বংস হয় না, ও মাটিতে মিশে গিয়ে মাটির গুণাগুণকে ধ্বংস করে, অর্থাৎ মৃত্তিকা দূষণ ঘটায়। তো এইটা পরিবেশের পক্ষে, মানুষের পক্ষে ভালো হলো না খারাপ হলো? অবশ্যই খারাপ হলো। তো এটা হয়ে গেল অনভিপ্রেত। শব্দ, উচ্চ শব্দ, যেটা শব্দ দূষণ ঘটায়, তো সেই শব্দ দূষণ ঘটালে সেটা মানুষের পক্ষে ভালো হবে না খারাপ হবে? অবশ্যই খারাপ হবে। তাই এটা অনভিপ্রেত ঘটনা।
যানবাহন ব্যবহার, অতিরিক্ত পরিমাণে যানবাহন ব্যবহার করলে তার যে ধোঁয়া সেটা ক্রমাগত বায়ুমণ্ডলে মিশছে, বায়ুমণ্ডলে একটা স্তর তৈরি করছে, যার প্রভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটছে, বিভিন্ন প্রকার রোগ মানুষের মধ্যে দেখা দিচ্ছে, ফুসফুসজনিত রোগ। তো সেইগুলো মানুষের পক্ষে অবশ্যই খারাপ, তাই এটা হয়ে গেল অনভিপ্রেত ঘটনা। এবার দেখো এর পরবর্তী একটা কনসেপ্ট, মনুষ্য সৃষ্ট ঘটনা কি, প্রাকৃতিক ঘটনা কি। দুটোর উদাহরণ আমরা দেখব। প্রথমে দেখব মনুষ্য সৃষ্ট ঘটনা কি। নামে এখানে শব্দেতেই তার পরিচয় যে মনুষ্য সৃষ্ট, অর্থাৎ মানুষের দ্বারা সৃষ্ট। আর এখানে প্রাকৃতিক মানে যেটা একদম প্রাকৃতিকভাবে সৃষ্ট, যেখানে মানুষের হাত নাই। তো মনুষ্য সৃষ্ট ঘটনা কি, উদাহরণ দাও। মনুষ্য সৃষ্ট ঘটনা হলো সেই সমস্ত ঘটনা যা মানুষের দ্বারা সৃষ্ট বা মানুষ সেটাকে করছে, সেটা হলো মনুষ্য সৃষ্ট ঘটনা। উদাহরণ যদি দিই তাহলে হচ্ছে বনচ্ছেদন, অর্থাৎ গাছ কাটা। এই যে গাছ কাটছে, এটাতে মানুষ পুরোপুরি ইনভলভ আছে, আর এর সাথে এটা একটা মানুষের সৃষ্ট ঘটনা। গাছ কাটা প্রাকৃতিক ঘটনা, সেই সমস্ত ঘটনা যেটা প্রাকৃতিকভাবে ঘটে, যেখানে মানুষের কোনো ভূমিকা নাই। উদাহরণ যদি দিই তাহলে সেটা হবে দাবানল। দাবানল হচ্ছে এমন একটা ঘটনা যেটা প্রাকৃতিকভাবে ঘটে, যেখানে মানুষের কোনো হাত নাই। এটা হয়ে গেল। এবার অনুশীলনী দেখো। প্রথমে এটা দেখো, ঘটনা প্রাকৃতিক মনুষ্য সৃষ্ট, মানে কিভাবে ঘটে সেটা আমরা এখানে দেখব। আগুন জ্বালা, এটা প্রাকৃতিক কিভাবে ঘটতে পারে, মনুষ্য সৃষ্ট কিভাবে ঘটতে পারে। প্রথম দেখব প্রাকৃতিক, আগুন জ্বালা। এক্ষুনি বললাম দাবানল, যে গাছে গাছে ঘষা লেগে অনেক পরিমাণ একটা বনাঞ্চল পুড়ে ধ্বংস হয়ে যায় সেই দাবানলের প্রভাবে। এটা হলো প্রাকৃতিক ঘটনা, এটা এই যে আগুন জ্বালার ব্যাপার। এরপরে ধরো মনুষ্য সৃষ্ট ঘটনা, ধরো কোনো একটা গ্রুপ বা কোনো একটা দল একটা বনে গেল, নেশার তাগিদে কি করলো, দেশলাই কাঠি ধরালো। তো সেই দেশলাই কাঠির কোনো এক ফুলকি থেকে গোটা বন পুড়ে ধ্বংস হয়ে গেল। এরকম ঘটনা ঘটতেই পারে। বা ধরো রান্নার জন্য কি করি আমরা, কাঠ জ্বালাই, তো সেই কাঠের উৎস থেকে আগুন ধরতেই পারে। এইগুলো হচ্ছে প্রাকৃতিক আর মনুষ্য সৃষ্ট। এরপর বন্যা, প্রাকৃতিক কিভাবে করতে পারে। বন্যা হচ্ছে অতিরিক্ত, মানে ধরো একটা সময়ে সাধারণত বন্যা ঘটে বর্ষাকালে। সেই বর্ষাকালে ধরো 3-4 দিন একদম খুব বেশি পরিমাণে জল দেখতে পাচ্ছি আমরা, তাহলে তার প্রভাবে বন্যা হবে। এটা তো পুরোপুরি প্রাকৃতিক, কারণ এটাতে 3-4 দিন জলের প্রভাবে এটা বন্যাটা হয়েছে। এরপর মনুষ্য সৃষ্ট কি, ধরো বাঁধ, আমরা কোনো এক নদীর সম্মুখে বাঁধ তৈরি করেছি। এরপর বর্ষাকালে যখন সেই বাঁধ আর ওই অত পরিমাণ জলকে ধরে রাখতে পারছে না, তখন হঠাৎ করে বাঁধটাকে খুলে দেওয়া হলো। এবার সেই বাঁধের জলে পার্শ্ববর্তী যত এলাকা ছিল সব ডুবে গেল, মানে বন্যার একটা কি বলবো, একটা সৃষ্টি হলো। তো এটা কার প্রভাবে হলো, মানুষের প্রভাবে। মানুষ যদি ওই ড্যামটা না খুলতো, বাঁধটা না খুলতো, তাহলে ওই পার্শ্ববর্তী এলাকাগুলো কি ডুবতো না। তাহলে এটা হচ্ছে মনুষ্য সৃষ্ট ঘটনা। এবার দেখো বনের পশু মৃত্যু। বনের পশু মৃত্যু মানে ওটা চোরা শিকারির ব্যাপারটা ধরে নাও, চোরা শিকার। এই যে মনুষ্য সৃষ্ট ঘটনা, এটা প্রাকৃতিক দেখি। ধরো একটা প্রাণীর সাথে আর একটা প্রাণী কি হলো, সংঘর্ষে লিপ্ত হলো, তাহলে যে কোনো একটা প্রাণী মারা গেল, মৃত্যু হলো কি না, মৃত্যু হলো তো। বা ধরো এই যে বাস্তুতন্ত্র, মানে একটা ইকোসিস্টেমে প্রত্যেকটা প্রাণীর ওপর নির্ভরশীল। যেমন হরিণ কি খাচ্ছে, আগাছা বা লতা পাতা এগুলো খাচ্ছে, হরিণকে বাঘ খেয়ে নিল, তাহলে এখানে পশু মৃত্যু হলো কি না, হলো। বা ধরো এমন একটা রোগ এলো, যে রোগে গোটা বনাঞ্চলে যত প্রাণী ছিল সব মারা গেল, তো এটাও তো প্রাকৃতিক। এখানে কি মানুষের কোনো হাত আছে নাকি, নেই। এরপর দেখো মনুষ্য সৃষ্ট, ধরো এক দল চোরা শিকারী ইচ্ছা করে তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য কি করলো, বাঘ সিংহ ক্রমান্বয়ে কি করতে লাগলো, মারতে লাগলো।
কিসের লোভে? চামড়ার লোভে। তারপরে ধরো নখের লোভে মারতে লাগলো। তাহলে এটা কি হলো? মানুষের দ্বারা ঘটনা, মানুষের দ্বারা বনের পশু মৃত্যু ঘটলো এটা। এরপর দেখো ক্ষতিকারক পোকামাকড় বিনাশ, এটা প্রাকৃতিক কিভাবে ঘটতে পারে? ধরো ব্যাঙ বা সাপ কি করে? পোকামাকড় খায় না, তাহলে কি করে প্রাকৃতিকভাবে হলো না? হলো তো, যে ব্যাঙ সাপ বাস্তুতন্ত্রে এরা পোকামাকড়কে খেয়ে নেয়, তাহলে এটা প্রাকৃতিকভাবে মৃত্যু ঘটে গেল। এরপর যখনই মনুষ্য সৃষ্ট আসবো তখন কি আসবো না চাষের দিকে চলে আসবো, এগ্রিকালচারের দিকে। এই যে কৃষিকাজে প্রচুর পরিমাণে কি হয়? কীটনাশকের জন্য স্প্রে করা হয়, তাই না? তো এইটাই তো, কীটনাশক স্প্রে করা হলে এই পোকামাকড়গুলো মারা গেল না? মারা গেল তো, তাহলে এটা মনুষ্য সৃষ্ট, মানুষের প্রভাবে। এরপরে অনুশীলনীতে এসো। ঘটনা অভিপ্রেত না অনভিপ্রেত, প্রাকৃতিক না মনুষ্য সৃষ্ট? মুরগির ডিম ফুটে বাচ্চা হয়, মুরগির ডিম ফুটে বাচ্চা হলে এখানে কি মানুষের কোনো ক্ষতি হবে নাকি? না, মানুষের কি ক্ষতি হবে? বরঞ্চ লাভ হবে, ওটাকে খেতে পারবে, তাই না? তো এটাই যে অভিপ্রেত ঘটনা, তাই না? যে এখানে মানুষের কোনো ক্ষতি নেই, এটা অভিপ্রেত ঘটনা। এটা প্রাকৃতিকভাবে ঘটে বাবা, এখানে মানুষের কোনো হাত নাই। গাছ কাটা, গাছ কাটলে এটা মানুষের পক্ষে পরিবেশের পক্ষে ক্ষতিকর, তাই এটা অনভিপ্রেত। আর এই গাছ কাটে কারা? বাঘ না সিংহ? কেউ নয়, মানুষ, তাহলে মনুষ্য সৃষ্ট। চোরা শিকার, চোরা শিকার মানে কি? ধরো কোনো একটা মানে কি বলো চামড়ার লোভে বা নখের লোভে বাঘকে মেরে দিল, সিংহকে মেরে দিল, তাহলে এখানে এটা কি হলো? বাস্তুতন্ত্র পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হলো কি না? তাহলে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হলে পরিবেশের ক্ষতি হলো, মানুষেরও ক্ষতি হলো, এটা অনভিপ্রেত। এটা মনুষ্য সৃষ্ট, এখানে চোরা শিকারীরা ঢুকে ওই সমস্ত প্রাণীগুলোকে মারে, তা মানুষের দ্বারা সৃষ্ট। ভূমিকম্প, ভূমিকম্পের ফলে পরিবেশের তথা মানুষের ক্ষতি হয়, তাই এটা অনভিপ্রেত। আর ভূমিকম্প একটা প্রাকৃতিক ঘটনা, এখানে মানুষের কোনো হাত নাই। সেই পাতের তত্ত্ব সে পড়াতে গেলে এখন সমুদ্র পরে পড়াবো, তো এটাই হচ্ছে ব্যাপার, ভূমিকম্প অনভিপ্রেত প্রাকৃতিক। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আজকে আমি যা যা পড়ালাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দেবো। আর এই ক্লাস থেকে যদি তোমাদের নোটস, পিডিএফ, এমসিকিউ এগুলোর দরকার থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের ওয়েবসাইট www.lrnr.in এই ওয়েবসাইটে যাবে এবং সমস্ত কিছু নিয়ে নেবে। আর এই চ্যাপ্টারের যে পরবর্তী অংশ আমি পরের ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ।